17 ব্যাচে আমার প্রিয় ছাত্রীদের মধ্যে আরেকজন হচ্ছে সামিয়া। ও হলো কুয়েটে সিএসসিতে আছে। ও তোমাদের উদ্দেশ্যে ওই পর্যাবৃত্ত গতির উপর কিছু কথা বলবে। তোমরা সবাই ওর কথা মনোযোগ দিয়ে শুনবা। আমি সামিয়ার হাতে কলমটা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্প্যাম কুইজ লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব ফিজিক্সের পর্যাবৃত্ত গতি বা সিম্পল হারমোনিক ফাংশন নিয়ে। পর্যাবৃত্ত গতি মানে কি? যদি কোনো বস্তু বা কণার গতি এমন হয় যে সেটা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে কোনো নির্দিষ্ট সময় পর সেই বিন্দুতে চলে আসে এবং একই দশা লাভ করে, মানে যাত্রা শুরু দশায় লাভ করে, তবে সেই বস্তুটার গতিটাকে পর্যাবৃত্ত গতি বলে। এই দশা মানে কি? যে হচ্ছে একই বেগ এবং একই ত্বরণ লাভ করে। আচ্ছা, ধরি এবার আমরা একটা কণা, সেটা সাম্যাবস্থানে আছে এবং সেটা এ বিস্তারে দুলতেছে। এখন টি সময় পর সেটা এই বিন্দুতে আসলো। ধরি বিন্দুটার নাম সি। এখন এই বিন্দুতে সেই বস্তুটার সাম্যাবস্থান থেকে সরণ মানে এক্স এবং হচ্ছে বেগ এবং ত্বরণ তিনটাই সময়ের উপর নির্ভর করে। এটা আমরা ইকুয়েশনগুলো জানি এইভাবে। টি এর উপর কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্নকারী কোনো কণার সরণ, বেগ এবং ত্বরণ কিভাবে নির্ভর করে সেটা তো আমরা জানি। এক্স ইজ ইকুয়াল টু a sin omega t plus delta, v is equal to a omega cos omega t plus delta এবং ত্বরণ a is equal to minus a omega square sin omega t plus delta। আবার বস্তুর সরণের উপর বস্তুর বেগ এবং হচ্ছে ত্বরণটা নির্ভর করে। সেটা কিভাবে? ওমেগা ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস s স্কোয়ার এবং ত্বরণ is equal to minus omega স্কোয়ার x। এখন এই কণাটা যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে সরণ ভার্সেস সময়ের যে গ্রাফটা হবে সেটা কেমন হবে? যেহেতু এটা সাইনের ইকুয়েশন, তো সাইনের গ্রাফ হবে এরকম, এপাশে টি এপাশে এক্স। এখন যদি এই কণাটা সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু না করে যদি সি থেকে যাত্রা শুরু করতো, অর্থাৎ সি অবস্থানে যদি টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড হইতো, তার মানে কি সেটা কিন্তু কিছুটা দশা কিন্তু আগে পার হয়ে আসছে, তার একটা এক্সও আছে। সো এই ক্ষেত্রে গ্রাফটা একটু উপর থেকে শুরু হইতো, অর্থাৎ এক্সিসটা ডান দিকে শিফট হইতো, মানে ওই সময় এক্সিসটা হইতো এরকম। এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই এক্সটুকুই এই এক্স এবং এখানে টি ইজ ইকুয়াল টু 0 এবং বস্তু এখন এই কণাটা যদি সি বিন্দু থেকেও না এবং সাম্যাবস্থান থেকেও না, যদি আর একটু নিচ থেকে যাত্রা শুরু করতো, তখন এক্সিসটা আর একটু বাম দিকে সরে যেত, অর্থাৎ এরকম হইতো গ্রাফটা। টি ইজ ইকুয়াল টু এখানে 0 এবং এইটুকু হচ্ছে মাইনাস এক্স। এবার আমরা ভি ভার্সেস টি এর গ্রাফ দেখব। ভি এর এখানে গ্রাফটা কি দেখতেছি? এ ওমেগা তো কনস্ট্যান্ট এবং এটা কসের গ্রাফ, সো এটা এরকম হবে। এপাশে ভি, এপাশে টি এবং এটা কসের গ্রাফ হবে, সেটা এরকম। আর যদি এটা এ ভার্সেস টি এর যদি আমরা গ্রাফ দেখি, সেক্ষেত্রে কি হবে? সাইনের যে গ্রাফটা দেখলাম সেটা ঠিক উল্টাটা হয়ে যাবে। এবার আমরা ভি ভার্সেস এক্স এর গ্রাফ দেখব। এখানে যদি আমরা ভি ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা একটু বর্গ এবং বজ্রগ্রহণ করি তাহলে আমরা ইকুয়েশনটা এরকম দেখতে পারবো। আচ্ছা, আমরা ভি ইজ ইকুয়াল টু তো আমরা জানি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে আমরা এসব ক্যালকুলেশন করে পাই ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা এসকে এক্সই রাখলাম এবং ভিকে যদি ওয়াই ধরি এবং এ স্কোয়ারকে যদি ছোট হাতের এ স্কোয়ার এবং ওমেগা স্কোয়ার এ স্কোয়ারকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে আমরা ইকুয়েশনটাকে এভাবে দেখতে পারবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেটা কিনা একটা উপবৃত্তের সমীকরণ। তোমরা সেকেন্ড ইয়ারে উঠে ম্যাথে কনিক্স অধ্যায়ে এরকম পড়বা। আচ্ছা, তো এবার আমরা এটা গ্রাফ আঁকাবো। আচ্ছা, তাহলে আমরা ভি ভার্সেস এক্স এর যে গ্রাফ ইকুয়েশনটা সেটা পাইলাম কি একটা উপবৃত্তের ইকুয়েশন, তার মানে গ্রাফটা একটা উপবৃত্ত হবে। এখন ভিকে যেহেতু ওয়াই তে ধরছি, এই পাশে আমরা মানে ওয়াই অক্ষের থেকে ভিকে এবং এক্স অক্ষের থেকে এক্স কে প্লট করব। এটা এরকম একটা উপবৃত্ত হবে যার কেন্দ্রটা মূলবিন্দু এবং দুই পাশে এখানে উপকেন্দ্র থাকবে। এখন ভি স্কোয়ার নিচে কি আছে? ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, যেটাকে কিনা আমরা ভি স্কোয়ার ধরছি, তার মানে বি ইজ ইকুয়াল টু কি? ওমেগা এ। সেটাই হচ্ছে ভি এর সর্বোচ্চ মান ওমেগা এ। এবং এক্স এর যে হচ্ছে এক্স স্কোয়ার নিচে দেখলাম আমরা এ স্কোয়ার,
তার মানে এই ছোট হাতের a ইজ ইকুয়াল টু এই ক্যাপিটাল এ, তার মানে x এর সর্বোচ্চ মান হবে a। এবার আমরা a ভার্সেস x এর গ্রাফ দেখব। এখানে আমরা কি দেখতেছি, a কে যদি হচ্ছে ওমেগা স্কয়ার, তো যেহেতু পর্যাবৃত্ত ফাংশন, সিম্পল কিসের জন্য, কারণ পর্যায়কাল, ওই গতিটার পর্যায়কাল, কম্পাঙ্ক এবং কৌণিক কম্পাঙ্ক সবগুলো অলওয়েজ সেম থাকবে। সো ওমেগা স্কয়ার তো হচ্ছে এখানে কি কনস্ট্যান্ট, তাই এটাকে যদি আমরা m ধরি, সামনে মাইনাস এবং s কে x রাখলাম এবং a কে যদি y ধরি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার যে গ্রাফ হবে সেটা হবে একটা সরলরেখা যেটা কিনা মূল বিন্দুগামী এবং ঢাল নেগেটিভ, তার মানে এটা x এর সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। তো এবার আমরা গ্রাফটা আঁকাই, এ পাশে a, এ পাশে x, স্থূলকোণ উৎপন্ন করলে। আচ্ছা, এবার ধরি আমরা এই গ্রাফটা নিয়ে একটা কোশ্চেন আসলো যে হচ্ছে কোনো একটা পর্যাবৃত্ত গতির গ্রাফের a ভার্সেস x এর যে গ্রাফটা, সেই হচ্ছে শেষ রেখাটার উপর কোনো একটা বিন্দুর মান -5, 10, তাহলে এই পর্যাবৃত্ত গতিটার পর্যায়কাল কত, t ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা তো এখানে দেখছি a ইজ ইকুয়াল টু -ওমেগা স্কয়ার x, তাহলে এই বিন্দুতে x এর মান কত, -5, এবং a এর মান কত, 10। তাহলে আমরা এটা বসিয়ে দিই, a ইজ ইকুয়াল টু 10 এবং -ওমেগা স্কয়ার ইন্টু -5। এখান থেকে আমরা ওমেগার একটা মান পাবো এবং ওমেগা ইজ ইকুয়াল টু তো আমরা জানি, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। এখান থেকে আমরা t এর মান পাবো। এবার আমরা একটা প্রবলেম দেখব, সহজ প্রবলেম, তোমরা আগে করবা। যাই হোক, কোনো কণার কম্পাঙ্ক 4 হার্জ এবং বিস্তার 15 সেন্টিমিটার, ওটা Vmax কত? Vmax তো আমরা ইকুয়েশন জানি, a ওমেগা, বিস্তার দেওয়া আছে 15 সেন্টিমিটার, মানে কি 0.15 মিটার, ইন্টু ওমেগা তো আমরা এখানে ওমেগা দেওয়া নাই, বাট ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 2πf, f এর মান দেওয়া আছে ইন্টু 4, এখান থেকে যে রেজাল্ট আসবে সেটাই। ওকে, এবার আমরা ত্বরণ দেখব। x যখন 9 সেন্টিমিটার তখন ত্বরণ কত? এটারও সহজ ইকুয়েশন আমরা জানি, a ইজ ইকুয়াল টু -ওমেগা স্কয়ার x। এখানে আমরা ওমেগার যে মানটা পাইলাম সেটা ওখানে বসাই দেব এবং x ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার দেওয়া আছে সেটা বসাই দেব। আচ্ছা, এবার দেওয়া আছে কি সাম্যাবস্থান থেকে 12 সেন্টিমিটার দূরে যেতে কণাটির কত সময় লাগবে? এখানে সাম্যাবস্থান থেকে 12 সেন্টিমিটার দূর মানে কি, ওটাই তো সরণ, সাম্যাবস্থান থেকে যে সরণ সেটা তো x, এবং কত সময় t, তাই x এর সাথে t এর সম্পর্ক যে ইকুয়েশনটা সেটা কি, x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। বিস্তার দেওয়াই আছে, ওমেগাটা তোমরা 1 নম্বরে বের করছো, টিটা বের করতে হবে এবং x ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার সেটা বসাই দিবা। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোনো কণার পর্যায়কাল 12 সেকেন্ড, t ইজ ইকুয়াল টু 12 সেকেন্ড এবং বিস্তার 10 সেন্টিমিটার, মানে কি 0.1 মিটার। কণাটিকে যদি সর্বোচ্চ বিস্তার হতে ছেড়ে দেওয়া হয় তাহলে 14 সেকেন্ড পর সাম্যাবস্থান হতে এর সরণ কত হবে? আচ্ছা, কোশ্চেনটা আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরি কণাটা ফার্স্টে এখানে ছিল সর্বোচ্চ বিস্তারে, এখন এখান থেকে আমরা কি এখানে কি দেওয়া আছে, পর্যায়কাল 12 সেকেন্ড, মানে এই সর্বোচ্চ বিস্তার থেকে সাম্যাবস্থান, আবার সাম্যাবস্থান থেকে সর্বনিম্ন অবস্থান, সর্বনিম্ন অবস্থান থেকে সাম্যাবস্থান, সাম্যাবস্থান থেকে আবার শুরুর যে জায়গাটা, মোট যাইতে লাগে 12 সেকেন্ড। তার মানে কি এই হচ্ছে প্রত্যেকটা যে টার্ম, প্রত্যেকটাতে তাহলে আমাদের কয় সেকেন্ড লাগতেছে, 12/4 ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড না? আচ্ছা, এবার হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে সর্বোচ্চ বিস্তার থেকে ছেড়ে দেওয়া হলো, তাহলে কণাটা একবার সর্বোচ্চ বিস্তারে থেকে যেহেতু ছেড়ে দেওয়া হলো, আবার সর্বোচ্চ বিস্তারে আসতে তার 12 সেকেন্ড লাগলো, আর 14 সেকেন্ড, তার মানে কি আর 2 সেকেন্ড বাকি আছে। 2 সেকেন্ড পর কণাটা আবার কতটুকু, ধরো কণাটা এই অবস্থানে আসলো, তাহলে সাম্যাবস্থান থেকে এইটুকু যে দূরত্ব সেটাই হবে x, আর এটাই চাইছে। সর্বোচ্চ অবস্থান থেকে এই বিন্দুটাতে আসতে কণাটার তাহলে কত সেকেন্ড লাগছে, 2 সেকেন্ড। আমরা x এটা বের করব, যেটা কিনা এই 2 সেকেন্ড আমরা xটা বের করব। এখন কণাটাকে যদি আমরা এভাবে ভাবি যে সর্বোচ্চ বিস্তার থেকে না ছেড়ে দিয়ে কণাটাকে এই সাম্যাবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং 1 সেকেন্ড পর সেটা কত দূর গেল সেটা যদি বের করি, তাহলে তো আমরা কোশ্চেনটা অ্যান্সার পাইতেছি। তোমরা হচ্ছে 1 সেকেন্ডের ব্যাপারটা বুঝতে পারছো? আমি তো বলছি যে প্রত্যেকটা টার্মে 3 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড এখানে যদি চলে যায় তাহলে এখান থেকে এই বিন্দু এখান থেকে সাম্যাবস্থান আসতে তাহলে 1 সেকেন্ড লাগে। আচ্ছা, এবার আমরা x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t এখানে বসাই, x এর মান বের করব। বিস্তার আমাদের দেওয়া আছে কি 10 সেন্টিমিটার, মানে কি 0.1 মিটার,
ইন্টু সাইন ওমেগা। ওমেগা আমরা কোথা থেকে পাই? টুয়াইস পাই বাই টি। টুয়াইস পাই বাই টি এর মান কত দেওয়া আছে? 12 সেকেন্ড। 12 ইন্টু আমরা টি যদি এখানে, এটা তো হচ্ছে সাম্যাবস্থান থেকে হচ্ছে সূত্রটা, কারণ এখানে তো আমরা কোনো ডেল বসাইনি, তাহলে সাম্যাবস্থান থেকে যদি মাপি তাহলে তো এখানে 1 সেকেন্ডে দিব আমরা, 14 সেকেন্ড দেওয়া লাগতেছে না। তো টি এর মান আমরা 1 দিই, তো এখান থেকে রেজাল্ট 0.05 মিটার। এই অঙ্কটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। আচ্ছা ধরি আমরা এভাবে মানে টি এর মান 1 সেকেন্ড না নিয়ে আমরা হচ্ছে 14 সেকেন্ডে আমরা নিলাম, তো তখন আমরা কি করতে পারবো যে হচ্ছে তার মানে কি একটা আদি দশা তো থেকে গেল, সাম্যাবস্থান থেকে এই পর্যন্ত যেতে যে আদি দশা মানে কি π/2। সাম্যাবস্থান থেকে যদি কোনো যাত্রা শুরু করে তাহলে তো হচ্ছে আদি দশা π/2 থাকে, তো সেটা আমরা নিব মানে কি একটা আদি দশা। আচ্ছা তাহলে আমরা এখানে টুয়াইস π/12 ওমেগার মান তো দেওয়াই আছে, আর টি এর মান তোমরা 14ও দিতে পারো, আবার 2ও দিতে পারো, প্লাস আর ডেল এর মান π/2, মানে এটা একটা কজের ফাংশন। এই ক্ষেত্রে মানটা 0.05 আসবে। এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। কোনো পর্যাবৃত্ত গতির কোনো একটা কণার অবস্থান যখন 3 সেন্টিমিটার সাম্যাবস্থান থেকে, তখন তার বেগ 4 সেন্টিমিটার পার সেকেন্ড। যখন তার অবস্থান মানে x = 4 সেন্টিমিটার, তখন বেগ 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ওই পর্যাবৃত্ত গতিটার যে বিস্তারটা সেটা কত, পর্যায়কাল কত? আচ্ছা এই দুটো আগে দেখি। আচ্ছা এখানে আমাদের ওমেগা টোমেগা কিছু দেওয়া নাই। আচ্ছা আমরা তো এই সূত্রটা জানি, v এর সাথে যেহেতু x এর সম্পর্ক, সো এখানে v = ওমেগা ইন্টু √a² - x² সূত্রের কাজ হবে। আচ্ছা এটাকে আমরা v1 ধরি, আর এটাকে আমরা v2, এটাকে x1 আর এটাকে x2। তাহলে আমরা v1/v2 যদি লিখি তাহলে আমাদের কিন্তু ওমেগা যেহেতু একই পর্যাবৃত্ত গতি, সেজন্য ওমেগা তো কনস্ট্যান্ট, সেজন্য ওমেগা দুটো কিন্তু কাটাকাটি যাবে। কিভাবে? দাঁড়াও দেখো, v1/v2 = ওমেগা ইন্টু √a² - x2²। ওমেগা ওমেগা কাটা গেল। এখন আমরা v1/v2 যদি বসাই, 4/3 = √a² - x1 কত? 3 সেন্টিমিটার, 3a² ডিভাইড বাই √a² - 4a²। এখান থেকে আমরা বর্গ বজ্রবর্ণ করে আমরা a এর মান একটা পাবো। এবার আমরা সেকেন্ড কোশ্চেন পর্যায়কাল = হোয়াট সেটাই করব। আচ্ছা এখানে আমরা a এর মান পাইলাম, a এর মান 1 নম্বর কোশ্চেনে আমরা পাবো 5 সেন্টিমিটার। আচ্ছা তো এখানে আমাদের ওমেগা, আমরা হচ্ছে এসব গতির যে ফাংশন সেগুলো তো আমরা ওমেগা দেখছি, ওমেগা থেকে টিটা ইজিলি বের করা যায়। তো ভি এর ইকুয়েশন থেকে আমরা ওমেগাটা বের করতে পারবো, যে কোনো একটা ভি নিয়ে কাজ করি। ভি যখন 4 হয় তখন এক্স এর মান কত আসে? 3। আচ্ছা ওমেগার মান আমরা বের করব, এর মান আমরা বললাম 5² - 3² এখান থেকে আমরা ওমেগার মান পাবো 1 রেডিয়ান পার সেকেন্ড। এবং ওমেগা মানে তো আমরা জানি টুয়াইস π/t, এখান থেকে টি এর একটা মান পাবো। এবার আমরা থার্ড কোশ্চেনটা দেখি। টি যখন 1 সেকেন্ড তখন x = 2 সেন্টিমিটার হলে ভি বেগ এবং ত্বরণের ইকুয়েশন কত? আচ্ছা ভি এর আমরা যে ইকুয়েশন জানি সেটা হলো v = a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল। আচ্ছা আমরা এখানে ভি এর একটা মান ধরো 4 সেন্টিমিটার, সেটা এখানে বসাই দিলাম। এর মান তো হচ্ছে আমরা পাইলাম 5 সেন্টিমিটার পার সেকেন্ড, ওমেগা পাইছিলাম 1, এখানে টি = যখন 1 সেকেন্ড, এখান থেকে আমরা ডেল এর মানটা পাবো। এখানে যদি হিসাব করো তাহলে হচ্ছে ডেল এর মান আসবে -0.588। তাহলে ভি এর যে ইকুয়েশন আসবে সেটা হচ্ছে 5 × 1 cos t প্লাস -0.588, এবং এর যে ইকুয়েশন সেটা কত আসবে?
5 into 1 square cos sin t minus 0.588। এখন আমরা স্প্রিং নিয়ে আলোচনা করব। কোনো একটা স্প্রিং এর প্রান্তে যদি একটা ভর রাখা হয় এবং সেটাকে যদি টানা হয়, উলম্বভাবে ঝুলে থাকুক আর আনুভূমিকভাবে ঝুলে থাকুক, সেটা তো একটা পর্যাবৃত্ত গতিতে দুলতে থাকে। তো সেই পর্যাবৃত্ত গতির যে ইকুয়েশনগুলো সেগুলো আমরা দেখব। মানে পর্যায়কাল, যেটা ধরো এটা একটা স্প্রিং ঝুলানো ছিল, এটার প্রান্তবিন্দু, এটার হচ্ছে প্রান্তে একটা ভর ঝুলানোর ফলে সেটা ই পরিমাণ প্রসারিত হয়। তো এটার ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, টি ইজ ইকুয়াল টু 2, মানে এটা পর্যায়কাল যেটা, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু 2h পাই ইন্টু রুট ওভার এম বাই কে। আবার আরেকটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2h পাই ইন্টু রুট ওভার ই ভাগ জি। এটা কোথেকে আসলো, এম জি ইজ ইকুয়াল টু কে ই, এখান থেকে। এটা উলম্বভাবে ঝুলে আছে দেখে এই হচ্ছে যে ভরটা, সেই ভরটার যে ওজন, সেটা থেকেই তো এম জি ইজ ইকুয়াল টু কে ই এই ইকুয়েশন আসে। সেজন্য আমরা এই দুই ইকুয়েশনে ইউজ করতে পারবো। বাট স্প্রিংটা যদি আনুভূমিকভাবে থাকতো তখন কিন্তু এই বস্তুটার ভরটার ফলে যে ওজনটা, সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। মানে সেক্ষেত্রে আমরা 2h পাই ইন্টু রুট ওভার ই ভাগ জি সেটা আমরা ইউজ করতে পারবো না। আবার এক্ষেত্রে প্রান্তে ভর যোগ করার ফলে এখানে যেমন হচ্ছে একটা ইলংগেশন হয়েছে, মানে প্রসারিত হয়েছে, এখানে কিন্তু সেরকম প্রসারিত হয়নি। তাই এক্ষেত্রে শুধুমাত্র টি ইজ ইকুয়াল টু 2h পাই ইন্টু রুট ওভার এম ভাগ কে ইউজ হবে। টি ইজ ইকুয়াল টু যে 2h পাই ইন্টু রুট ওভার ই ভাগ জি, সেটা ওখানে ইউজ হবে না, মানে আনুভূমিকভাবে যদি স্প্রিংটা থাকে। আচ্ছা, এবার আমরা একটা প্রবলেম দেখব। ধরি কোনো একটা তল থেকে একটা স্প্রিং ঝুলানো আছে। এখন সেটার প্রান্তে 2 কেজি ভরের একটা বস্তু ঝুলানোর ফলে স্প্রিংটা 4 সেন্টিমিটার প্রসারিত হলো। এখন বস্তুটাকে যদি 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে যে ফার্স্ট কোশ্চেন দেখি পর্যায়কাল কত সেটা জানতে চাইছে। এখন পর্যায়কালে আমরা দুইটা ইকুয়েশন শিখলাম, 2 পাই ইন্টু রুট ওভার এম ভাগ কে আর 2 পাই ইন্টু রুট ওভার ই ভাগ জি। এখানে যেহেতু আমাদের স্প্রিং এর কেটা দেওয়া নাই, সেজন্য আমরা 2 পাই ইন্টু রুট ওভার ই ভাগ জি ইউজ করব। ই এর মান 4 সেন্টিমিটার, সেটা বসিয়ে দিই। চার সেন্টিমিটার মানে 0.04 মিটার এবং 9.8। আচ্ছা, এবার আমরা সেকেন্ড কোশ্চেন দেখব যে টি যখন 4 সেকেন্ড তখন বিভব শক্তি কত। বিভব শক্তির ইকুয়েশন আমরা কি জানি, হাফ কে এক্স স্কোয়ার। এখানে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড সময়, তাহলে আমাদের সাম্যাবস্থা থেকে এই বস্তুটার দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে, কারণ এক্স এর মান তো দেওয়া নাই। তখন এক্স এর আমরা কি সূত্র জানি, পর্যাবৃত্ত গতি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তো এর মান এখানে কত, কোনো একটা বস্তুকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো, তাহলে তার মানে কি, এই বস্তুটাকে যদি এখন 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়, তার মানে 5 সেন্টিমিটারই এটা বিস্তার। কারণ এই বস্তুটা কিন্তু এই হচ্ছে সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার একবার নিচে একবার উপরে সেইভাবেই তো তুলবে, তার মানে 5 সেন্টিমিটারই এটার বিস্তার। সো এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার সাইন ওমেগা আমরা কিভাবে পাবো, 2h পাই বাই টি মানে তো ওমেগা। এখানে টি এর যে মানটা পাইছিলাম সেটা এখানে বসিয়ে দেব, আর টি ইজ ইকুয়াল টু তো দেওয়া আছে 4 সেকেন্ড, সেটা ওখানে বসাই দেব। -0.788। এখন এক্স এর মান পাইলাম, আর কে এর মান যেহেতু দেওয়া নাই তো সেটা আমাদের বের করতে হবে। আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতির যে ইটা জানি, মানে হচ্ছে কৌণিক কম্পাঙ্কের যে ইজ ইকুয়াল টু, তো আমরা জানি রুট ওভার কে ভাগ এম। এখান থেকে আমরা কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এম ওমেগা স্কোয়ার। ওমেগার মান যে হচ্ছে এখানে যেটা আমরা ইউজ করছিলাম মানে 2h পাই বাই টি সেটা, এবং এম এর মান তো হচ্ছে 2 কেজি। এভাবে আমরা কে এর মানটা পাবো। তাহলে আমরা এক্স এর মানও পাইলাম এবং কে এর মান পাইলাম, এখান থেকে আমরা বিভব শক্তিটা পেয়ে যাব। আর হচ্ছে এবার আমরা টোটাল এনার্জি দেখব। টোটাল এনার্জি আরো সহজ, ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কি, হাফ কে এ স্কোয়ার। বিভব শক্তি বের করার সময় যে কেটা পাইছিলাম সেটা এখানে ইউজ করব, আর হচ্ছে বিস্তার তো 5 সেন্টিমিটার, মানে যতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে সেটাই।
ওখান থেকে আমরা টোটাল এনার্জি বের করব। এবার আমরা তুল্য স্প্রিং ধ্রুবক নিয়ে কিছু আলোচনা করব। আচ্ছা, আমরা যখন যদি দুইটা স্প্রিংয়ের আমরা তো তখন দেখলাম একটা স্প্রিং নিয়ে কাজ করলাম, যদি এরকম থাকে যে একাধিক স্প্রিং, ওটা শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় হচ্ছে ওভাবে দিয়ে তখন তোমার হচ্ছে পর্যায়কাল জানতে চাইতে পারে বা আরও কিছু জানতে চাইতে পারে, বা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন আমরা কি জানি, এটা সমান্তরালে যদি দুইটা স্প্রিং থাকে দেন সেটা কি হয়, ওই দুইটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক যোগ হয়, সেটা হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক। এবং স্প্রিং যদি দুইটা যদি শ্রেণীতে যুক্ত হয় তখন কি হয়, যদি 1/k, এই কেটা হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক ইজ ইকুয়াল টু 1/k1, একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক প্লাস 1/k2 অপর স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এখন কোনটা সমান্তরাল বা কোনটা শ্রেণীতে যুক্ত আছে সেটা আমাদের একটু বুঝতে হবে। এটা যদি দেখো, যদি সমান্তরালে যুক্ত আছে ওটা কেমনে বুঝবা, যে যদি এরকম হয় যে দুইটা স্প্রিংয়ের প্রান্তবিন্দু, কোন এক প্রান্তবিন্দু একই বস্তুর সাথে যুক্ত এবং আরেক প্রান্তবিন্দু আরেক বস্তুর সাথে যুক্ত, মানে উভয় ক্ষেত্রে শুরু এবং শেষটা একই ধরনের বস্তুর সাথে যুক্ত থাকে, তাহলে সেটা সমান্তরাল। যেমন ধরো একটা উদাহরণ দিই, যে যদি এই দুটো স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো, এই দুটো স্প্রিংয়ের যদি এটাকে শুরু এবং এটাকে শুরু দেখি তাহলে এই দুটার শুরু কিন্তু একসাথে এবং শেষও কিন্তু এই এমভরের এই বস্তুটার সাথে, মানে কি এটা হচ্ছে একটা সমান্তরাল সন্নিবেশে যুক্ত দুটো স্প্রিং। এই ক্ষেত্রে যে তুল্য স্প্রিং ধ্রুবক সেটা হচ্ছে কি k = k1 + k2। এটার ক্ষেত্রে দেখো, এবং যদি দুইটা স্প্রিংয়ের যদি এরকম হয় যে হচ্ছে এটা শুরুটা দেখো এই সাপ্লাইয়ের সাথে, মানে যেটার সাথে স্প্রিংটা যুক্ত আছে সেটার সাথে যুক্ত আছে, এবং এই স্প্রিংটা শেষ মানে এই প্রান্তবিন্দুটাকে কিন্তু দেখো এই স্প্রিংটার সাথে, এই স্প্রিংয়ের প্রান্তবিন্দুর সাথে, এই স্প্রিংয়ের যদি আবার এটাকেই শেষ ধরি, কিন্তু দেখো শুরুটা কিন্তু আবার অন্য একটা ভরের সাথে। এই স্প্রিংয়ের ক্ষেত্রে এই স্প্রিংয়ের ক্ষেত্রে প্রান্তবিন্দু দুটা হচ্ছে কি একটা স্প্রিংয়ের প্রান্তবিন্দু, এই স্প্রিংয়ের প্রান্তবিন্দু এবং এই সাপ্লায়ার, কিন্তু এই স্প্রিংয়ের ক্ষেত্রে যে শুরু এবং শেষ সেটা হচ্ছে একটা বস্তু এবং হচ্ছে এই স্প্রিংয়ের প্রান্তবিন্দু, অর্থাৎ কি এদের শুরু এবং শেষ কিন্তু আলাদা, তার মানে এই দুটো হচ্ছে শ্রেণীতে যুক্ত। আচ্ছা, এবার তোমরা এটা গেস করো যে এটা কিভাবে যুক্ত আছে। এই স্প্রিংটা কিন্তু শ্রেণী না, এটা হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত এই দুটো স্প্রিং। এটা যদি k1 হয় এবং এটা যদি k2 হয়, একটু লক্ষ্য করলে দেখবা যদি এই স্প্রিংটার এক প্রান্ত হচ্ছে বস্তুর সাথে, এই স্প্রিংয়েরও কিন্তু এক প্রান্ত বস্তুর সাথে যুক্ত, এই স্প্রিংয়ের আরেক প্রান্ত যদি এই সাপ্লায়ার সাথে, একই সাপ্লায়ার, সো এই স্প্রিংয়ের শুরুটাও কিন্তু হচ্ছে ওই সাপ্লায়ারটার সাথে, মানে উভয় স্প্রিংয়ের ক্ষেত্রে যে প্রান্তবিন্দু দুটা সেটা কিন্তু মিলে গেছে, মানে কোন বস্তুগুলোর সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশে যুক্ত। আচ্ছা, এবার আমরা একটা কোশ্চেন দেখি এই ধরনের স্প্রিং নিয়ে। ধরি যে হচ্ছে এটার তো k1 এটা k2, k1 = ধরি 200 নিউটন পার মিটার এবং k2 = 600 নিউটন পার মিটার। আচ্ছা, তো দুইটা স্প্রিং এভাবে উল্লম্বভাবে আছে এবং তাদের হচ্ছে প্রান্তে একটা হচ্ছে এমভরের বস্তু যদি রেখে দেওয়া হয়, তাহলে একটা তো পর্যায়কালে সেটা দুলা শুরু করবে, যদি হচ্ছে এই বস্তুটাকে যদি একটু টেনে নেওয়া হয় বা হচ্ছে ওই স্প্রিংগুলোকে যদি একটু সংকুচিত করা হয়, একটা তো পর্যাবৃত্ত গতি সৃষ্টি হবে। তা ওই পর্যাবৃত্ত গতিটার হচ্ছে পর্যায়কালটা 0.97 সেকেন্ড তখন যখন এই m = 12 কেজি, এবং এটার পর্যায়কাল একটু বেড়ে যায় 2 সেকেন্ড হয় যখন এটাতে আরো কিছু ভর যুক্ত করা হয়। তো এখন ওই কোন নতুন ভরটার জন্য এটা পর্যায়কালটা 2 সেকেন্ড হলো সেটাই আমাদের বের করতে হবে। তো এখন t এর তো আমরা ইকুয়েশন এটা জানি যে t = 2 π × √m/k, মানে t কিন্তু হচ্ছে ওটার প্রান্তবিন্দুতে যে ভরটা যুক্ত সেটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা এটা লিখতে পারি না যে t1 / t2 = √m1/√m2। এখান থেকে আমরা t1 এর মান বসিয়ে দেই, যে t1 = 0.97 ধরি, 0.97 / 2 এখানে √m1 হচ্ছে কি 12, এবং পরবর্তীতে 2 সেকেন্ড কখন হলো, যখন কিছু ভর যুক্ত করা হলো, তার মানে ওই ভরটাকে আমরা ধরি যে নতুন যে ভরটা যুক্ত করা হলো সেটাকে আমরা ধরি 12 + m। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা m এর মানটা বের করব। তো কোশ্চেনের তাহলে অ্যান্সার হবে 12 + m, মানে m যেটা পাইলাম সেটাই।
আচ্ছা, আমরা এবার এই স্প্রিংটা নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা তো একটু আগে দেখলামই যে এটা হচ্ছে সমান্তরালে, মানে দুইটা স্প্রিং এর সাথে একটা বস্তু যুক্ত আছে, এটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে। আচ্ছা, তো কোশ্চেন হলো যে এই স্প্রিংটা স্প্রিং ধ্রুবক 200 নিউটন পার মিটার এবং এই স্প্রিংটা স্প্রিং ধ্রুবক 600 নিউটন পার মিটার। এখন এই বস্তুটাকে যদি যে কোনো একদিকে বামে বা ডানে 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয় এবং যদি ঘর্ষণে তাপ উৎপন্ন হয় তবে তাপ ইজ ইকুয়াল টু ওয়াট। আচ্ছা, ঘর্ষণে যে তাপটা উৎপন্ন হবে সেটা তো হচ্ছে মানে শক্তি নিত্যতা সূত্র থেকে, মানে তাপটা তো হচ্ছে নিশ্চয়ই বস্তুটার যে ইটা ছিল, মানে টোটাল এনার্জি যেটা ছিল, মানে হচ্ছে এই যে স্প্রিংটার ভিতর যে শক্তিটা ছিল সেটাই তো পরবর্তীতে গিয়ে তাপে পরিণত হবে, তাই না? তার মানে এই হচ্ছে বস্তুটার যে এখন আমরা ইটা মানে টোটাল এনার্জি যেটা, সেটা যদি বের করি তাহলে সেটাই তো হচ্ছে মানে অ্যান্সারটা হবে। তো টোটাল এনার্জির সূত্রটা আমরা কি জানি? ইট ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? এটা যেহেতু সমান্তরাল যুক্ত আছে সেজন্য কে ইজ ইকুয়াল টু Q1 প্লাস K2, হাফ ইন্টু Q1 হচ্ছে 200 প্লাস 600 আর এ স্কোয়ার, এটা এখানে কত? এ তো হচ্ছে 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। যখন স্প্রিংয়ে যখন যতটুকু টেনে ছেড়ে দেওয়া হবে সেটাই ওটার এ, তার মানে এ ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার মানে 0.03 মিটার, 0.03 উপর স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এবার আমরা একটা কোশ্চেন দেখব। ধরি একটা স্প্রিং দেওয়া আছে, বড় স্প্রিং, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে এবং এখন সেটাকে এই জায়গাটাতে L1:L2 দৈর্ঘ্য অনুপাতে ভাগ করা হলো। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই যে ছোট স্প্রিং দুটা, এই দুটার হচ্ছে স্প্রিং ধ্রুবক দ্বয় কত? আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে আমরা ভাবি যে এফ প্রত্যায়নী বল প্রয়োগ করায় এই স্প্রিংটার যে প্রসারণটা সেটা হচ্ছে এক্স। তাহলে এইটুকু যেটা সেটার স্প্রিং ধ্রুবক K1 ধরলাম এবং এইটুকুর প্রসারণ x1, আর এইটুকুর যে স্প্রিং ধ্রুবক সেটা K2 এবং এইটুকুর প্রসারণ x2। তাহলে x যেটা মানে বড় স্প্রিংটার যে প্রসারণ সেটা ইজ ইকুয়াল টু ছোট স্প্রিং দ্বয় প্রসারণের যোগফল মানে x1 প্লাস x2। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো x1:x2 মানে এই দুটো স্প্রিং এর প্রসারণের যে অনুপাত সেটা কিন্তু এই দুটোর দৈর্ঘ্যের অনুপাতের সমান। যখন একই পরিমাণ বল দুইটাতে প্রয়োগ করা হবে, দেখবা যে বড় স্প্রিং যেগুলো হয় সেগুলো কিন্তু হচ্ছে টানতে সুবিধা হয়, মানে টানলে বেশি পরিমাণ প্রসারিত হয়, কিন্তু স্প্রিংটাকে যদি কেটে ছোট করা হয় তাহলে সেটা টানলে তাহলে ওই পরিমাণ প্রসারণ করা যায় না, মানে একই পরিমাণ বল প্রয়োগে একটুখানি কম প্রসারণ হয়। তো সেভাবে x1/x2 ইজ ইকুয়াল টু L1/L2 লেখা যায়। এখন আমরা নিচে যদি যোজন করি x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু L1 ডিভাইড বাই L1 প্লাস L2, x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু তো x। তাহলে আমরা x1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি একেবারে সরাসরি L1 ডিভাইড বাই L1 প্লাস L2 ইন্টু x। একইভাবে x2 এর ক্ষেত্রেও লেখা যাবে L2 ডিভাইড বাই L1 প্লাস L2 ইন্টু x। আচ্ছা, এবার F ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বড় স্প্রিংটার ক্ষেত্রে প্রসারণ তো হচ্ছে মানে স্প্রিং ধ্রুবক ছিল k এবং প্রসারণ ছিল x, তাহলে মাইনাস kx। আর ছোট স্প্রিং দুটারও ভাবে লেখা যাবে মাইনাস k1 ইন্টু x1 ইজ ইকুয়াল টু মাইনাস k2 ইন্টু x2। এখান থেকে k1 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? kx ডিভাইড বাই x1। তাহলে এখানে kx আর এখানে x1 যেটা পাইলাম আমরা এইটা আমরা বসিয়ে দিই L1 ডিভাইড বাই L1 প্লাস L2, ও সরি এটা তো ভাগ আছে তাহলে উল্টে যাবে L1 প্লাস L2 ডিভাইড বাই L1 ইন্টু x। এই x দুটা কাটাকাটি গেল, তাহলে হবে কি k ইন্টু L1 প্লাস L2 ডিভাইড বাই L1। তাহলে একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক মানে ছোট ছোট স্প্রিং, একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক পেলাম এটা, আর K2 ইজ ইকুয়াল টু কি হবে? খালি L1 এর জায়গায় L2টা বসাবো। আচ্ছা,
এবার আমরা পর্যাবৃত্ত গতির যে দোলন মানে দোলকের যে পার্টটা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটা দোলক যে সেটার নিচে যদি একটা ভরহীন বক যদি ঝুলে দেওয়া হয় এবং সেটাকে যদি কোনো একদিকে কোনো একটা বিস্তারে যদি টেনে দেওয়া হয়, সেটাও তো একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন করে, সেটারও তো একটা পর্যায়কাল থাকে। তো সেটা আমরা হচ্ছে কি জানি, টি ইজ ইকুয়াল টু মানে পর্যায়কাল ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু √L ভাগ জি। এখানে এল কি কার্যকরী দৈর্ঘ্য এবং জি হচ্ছে সেই যে জায়গাটাতে আছে ওই দোলকটা, সেটার হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে কি পাই, T2 ইজ ইকুয়াল T2 বাই T1 ইজ ইকুয়াল টু √L2 ভাগ L1, কারণ এটা সমানুপাতিক। একইভাবে আমরা পাই T2 বাই T1 ইজ ইকুয়াল টু √G1 বাই G2, কারণ ওটা কি হচ্ছে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সেজন্য উল্টে যায়, উপরে 2 নিচে 1, এখানে 1 এখানে 2। আচ্ছা, এবার হচ্ছে এইটা মানে হইতেছে যে যদি এটা মানে এই T1 ইজ ইকুয়াল টু যদি 2 সেকেন্ড হয়, মানে এটা যদি কোনো সেকেন্ড দোলকের পর্যায়কাল কত 2 সেকেন্ড, সেকেন্ড দোলকের পর্যায়কাল হয় T1, তখন T2 বাই T1 ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে 86,400 ডিভাইড বাই 86,400 প্লাস মাইনাস এক্স লিখতে পারবো। এটা মানে হচ্ছে যে ধরো কোনো একটা হচ্ছে কোনো একটা সেকেন্ড দোলককে হচ্ছে মানে এমন অবস্থায় নেওয়া হইলো যে ওটা দৈর্ঘ্যের পরিবর্তন বা হচ্ছে স্থানের পরিবর্তনের ফলে ওটা পর্যায়কালটা পরিবর্তিত হয় T2 হইলো। তো শুরুতে সেটা দিনে 86,400 সেকেন্ড দিত, এখন পরবর্তীতে সেটা ঘড়িটা স্লো বা ফাস্ট হওয়ার জন্য এত সেকেন্ড দিবে। তো সেটার ক্ষেত্রে এই অনুপাতটাই হয়। এখন এটা মনে রাখতে আবার মাঝে মাঝে আমাদের প্রবলেম হয়, তো আমরা এভাবেও মনে রাখতে পারি T1 N1 ইজ ইকুয়াল টু T2 N2, মানে T1 হচ্ছে পর্যায়কাল বিশিষ্ট যে মানে কোনো একটা দোলক, সেটা দিনে যদি N1 সময় দেয়, তাহলে T2 পর্যায়কাল বিশিষ্ট কোনো একটা দোলক দিনে N2 সময় দিবে। এখন এখান থেকে T1 বাই T2 ইজ ইকুয়াল টু N2 বাই N1। তো এখানে 2 সেকেন্ডের যে পর্যায়কাল বিশিষ্ট যে দোলক ঘড়িটা সেটা দিনে এত সেকেন্ড দেয়, এবং T2 পর্যায়কাল বিশিষ্ট যে দোলক ঘড়িটা সেটা দিনে এত সেকেন্ড দেয়। এটা কোথেকে আসছে, এটা হচ্ছে আমরা তো জানি যে হচ্ছে G1 বাই G2 মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে পড়ে আসছে, G1 বাই G2 ইজ ইকুয়াল টু R প্লাস H হোল স্কোয়ার ডিভাইড বাই R স্কোয়ার। এখান থেকে তাহলে G1 বাই G2 ইজ ইকুয়াল টু R প্লাস H হোল স্কোয়ার ডিভাইড বাই R স্কোয়ার হয়, মানে H হচ্ছে পাহাড়ের উচ্চতা, কোনো একটা পাহাড়ে নিয়ে গিয়ে সেটার ফলে যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে G2 যদি হয়, তখন G1 বাই G2 ইজ ইকুয়াল টু R প্লাস H হোল স্কোয়ার ডিভাইড বাই R স্কোয়ার। তাই সেখান থেকে আমরা √G1 বাই G2 থেকে কি পাই, R প্লাস H বাই R। আর এটা হচ্ছে খনিতে বা হচ্ছে ভূপৃষ্ঠের নিচে যদি কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ G2 হয়, H গভীরতা যদি অভিকর্ষ ত্বরণটা G2 হয়, তাহলে আমরা G1 বাই G2 ইজ ইকুয়াল টু জানি R ডিভাইড বাই R মাইনাস H। সেখান থেকে √G1 বাই G2 ইজ ইকুয়াল টু √R ডিভাইড বাই R মাইনাস H। তো এখান থেকে কিছু ইজি প্রবলেমে আসে, তো সেগুলো একটু আমরা দেখি। 1 নাম্বার, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলো, তার দোলনকাল কত? এখানে দৈর্ঘ্য এবং দোলনকালের যেহেতু সম্পর্ক বলা হয়েছে, তাহলে এইটা এবং এটা আমরা ইউজ করতে পারি। দোলনকাল হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা T2 বাই T1 ইজ ইকুয়াল টু √L2 বাই L1। এখানে বলছে দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলো, তাহলে যদি আমরা তাহলে তার দোলনকাল কত, সেই দোলনকাল যদি T2 ধরি, তাহলে এখানে যেহেতু সেকেন্ড দোলক, তার মানে T1 ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। আর হচ্ছে এখানে শুরুতে দৈর্ঘ্যটা L1 ই আছে, তাহলে L2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, L1 প্লাস L1 এর হচ্ছে 1% না, মানে L1 প্লাস 0.01 L1 is equal to 1.01 L1। L2 is equal to তাহলে কি লেখা যায়, 1.01 L1। এখান থেকে L1 কাটা গেল, এখানে আমাদের দৈর্ঘ্যটা না দেওয়া থাকলেও এভাবে অনুপাতের মাধ্যমে আমরা T2টা বের করতে পারবো। তাহলে T2 is equal to কত, 2 into √1.01। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি। ভূমি থেকে 20 কিলোমিটার গভীরে একটি সেকেন্ড দোলক দিনে কত মিনিট স্লো চলবে?
দিনের সেকেন্ড তো 86,400 সেকেন্ড এবং মিনিট হচ্ছে 1440 মিনিট। আচ্ছা, এখানে গভীরে যেহেতু বলছে সেজন্য আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করব, মানে T2 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু রুট ওভার R ডিভাইড বাই R মাইনাস H। সেকেন্ড দোলক, আচ্ছা সেকেন্ড দোলকের তাহলে আমরা যে পর্যায়কালটা সেটা আমরা T1 ইজ ইকুয়াল টু কত, 2 সেকেন্ড। আমাদের হচ্ছে কত মিনিট স্লো চলবে, আচ্ছা ঠিক আছে, এখানে কত মিনিট স্লো চলবে বলছে, তাহলে আমরা T2 বাই T1 না লিখে সরাসরি এটাই বসাতে পারি, যেহেতু এখানে মিনিটে চাইছে, সো এখানে T2 বাই T1 আমরা এভাবে লিখবো 1440 ডিভাইড বাই 1440, আর এখানে যেহেতু বলেই দেওয়া হচ্ছে যে স্লো চলবে, তার মানে এখানে মাইনাস এক্স, মানে এক্স মিনিট স্লো চলবে। এখানে এক্স মানে হচ্ছে দিনে হচ্ছে কত সেকেন্ড স্লো বা ফাস্ট চলবে, আর ওখানে হচ্ছে এক্স মানে দিনে মানে যেটা চাইছে যে এক্স মিনিট স্লো চলবে সেটা। আচ্ছা, তাই আমরা এখানে আর এর মান কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে তো আমরা ধরে নিব 6440 কিলোমিটার। এইচ এর মান দেওয়াই আছে 20 কিলোমিটার। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো, যেটা কিনা মিনিটে যেটা অ্যান্সার আসবে, মানে সেকেন্ডে মিনিট বানানো লাগবে না। আর তোমরা যদি 86,400 দিয়ে করতে, তাহলে 86,400 ইউজ করতে, তাহলে আবার 60 ভাগ দিয়ে আবার মিনিটটা বের করে নেওয়া লাগতো। এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখবো। কোনো সেকেন্ড হলো পাহাড়ের উপরে নিয়ে গেলে, এখানে উচ্চতা যেহেতু বলছে মানে ভূপৃষ্ঠ থেকে উপরে নিয়ে গেলে, তাহলে ঘন্টায় 30 সেকেন্ড স্লো চলবে। এবং পাহাড়ের উচ্চতা কত, এক্ষেত্রে আমরা কোনটাই করব, আমরা এই যে এইটা স্লো বা ফাস্টের কথা বললেই তো এটা ইউজ হবে, এবং এটা যেহেতু উচ্চতা বলছে সেজন্য এটা ইউজ হবে, মানে এই দুটো অনুপাত ইউজ করে আমরা অঙ্কটা করব। ঘন্টায় 36 সেকেন্ড স্লো চলবে, 1 ঘন্টায় তো 3600 সেকেন্ড, আমরা 86,400 এর জায়গায় 3600 বসাইতে পারি যেহেতু, এবং ঘন্টায় যেহেতু 30 সেকেন্ড স্লো চলে, সো 3600 মাইনাস 30 ইজ ইকুয়াল টু কি বসাবো, R প্লাস H ডিভাইড বাই R। এখানে আমরা R এর মানটা বসাই দিয়ে H টা বের করতে পারবো। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব। পৃথিবীতে সঠিক সময় দেয় এমন একটি সেকেন্ড দোলককে, মানে পৃথিবীতে যেটা হচ্ছে দোলনকাল ছিল 2 সেকেন্ড, আচ্ছা সেটাকে মঙ্গলে নিয়ে যাওয়া হলো। মঙ্গলের ভর পৃথিবীর ভরের 1/9 গুণ ও ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের হাফ হলে মঙ্গলের T ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে পর্যায়কাল কিন্তু চেঞ্জ হবে, কারণ মঙ্গল এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা যেটা জি এর মানটা কিন্তু আলাদা, এবং জি এর উপর তো পর্যায়কালও নির্ভর করে। তাহলে আমরা কি জানি, অভিকর্ষ ত্বরণের সাথে পর্যায়কালের সম্পর্ক T2 বাই T1 ইজ ইকুয়াল টু রুট ওভার G1 বাই G2। আর অভিকর্ষ ত্বরণের যে অধ্যায়টা সেটা আমরা পড়ে আসছি, G ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G ইন্টু M বাই R স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে G তো কনস্ট্যান্ট, তাহলে G1 বাই G2 কত আসতেছে, M1 বাই R1 স্কোয়ার ইন্টু R2 স্কোয়ার ডিভাইড বাই M2। এখানে বলা হয়েছে মঙ্গলের ভর যেটা, এখানে আমরা T1 যদি পৃথিবীর হচ্ছে যদি পৃথিবীতে দোলকের যে দোলনকাল সেটা যদি ধরি, এবং T2 তাহলে হচ্ছে এখানে M1 তাহলে হচ্ছে পৃথিবীর ভর, M1টা কি দেওয়া আছে, মঙ্গলের ভরের 1/9, মানে তাহলে M2, এখানে M2 কে যদি মঙ্গলের ভর ধরি তাহলে M2 ইজ ইকুয়াল টু M1/9, তাহলে M1 বাই M2 ইন্টু R2 বা R1, এবং R2 যদি মঙ্গলের ব্যাসার্ধ ধরি তাহলে R2 ইজ ইকুয়াল টু R1 বাই হাফ। M1 বাই M2 এখান থেকে দেখতে পাচ্ছি 9 ইন্টু R2 বাই R1 ইজ ইকুয়াল টু কি হাফ, তাহলে হবে 3/2। এখানে T2 বাই T1 ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম হিসাব করে 3/2, তাহলে T2 ইজ ইকুয়াল টু T1 এর মান যেহেতু 2 সেকেন্ড, তাহলে 3/2 ইন্টু 2 উপরে গুণ হয়ে গেল 3 সেকেন্ড।
এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। তিনটি সহদোলকের কার্যকরী দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার এবং 360 সেন্টিমিটার। দোলক তিনটিকে একসাথে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কতক্ষণ পর তারা একই দশায় মিলিত হবে? দোলক তিনটার যেহেতু দৈর্ঘ্য আলাদা, দৈর্ঘ্যের উপর তো হচ্ছে দোলকের পর্যায়কাল যেটা সেটাও নির্ভর করে, তার মানে তাদের পর্যায়কালও আলাদা। আচ্ছা, এদের যে কার্যকরী দৈর্ঘ্য তাদের যদি অনুপাত দেখি আমরা, L1 অনুপাত L2 অনুপাত L3 ইজ ইকুয়াল টু 40 অনুপাত 1/360, এটা হবে 1:4:9। আর হচ্ছে আমরা কি শিখলাম কোন দোলকের ক্ষেত্রে T সমানুপাতিক √L। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না, T1:T2 অনুপাত T3 ইজ ইকুয়াল টু 1 অনুপাত 2 অনুপাত 3। তার মানে T2 ইজ ইকুয়াল টু কত লিখবো আমরা, twice T1 লিখতে পারি, এবং T3 ইজ ইকুয়াল টু thrice T1 লিখতে পারি। আচ্ছা, তার মানে হচ্ছে প্রথম যে দোলকটা 40 সেন্টিমিটার তার যদি পর্যায়কাল T1 হয় তাহলে সেকেন্ডটার হবে twice T1 এবং থার্ডটার পর্যায়কাল thrice T1। এখন তারা একই দশায় মিলিত হবে কখন? যখন তাদের পর্যায়কালের লসাগুটা যত হবে ততক্ষণ পর তারা মিলিত হবে। তাহলে T1 twice T1 এবং thrice T1 এর লসাগু আমরা 6T1 হয়। আচ্ছা, এখন T is equal to twice pi into √L1/G। এখানে আমরা L1 এর মান যদি 40 সেন্টিমিটার বসায় দেই তাহলে আমরা T1 পাচ্ছি, G is equal to 9.8 বসাবো, বা কোশ্চেন যদি দেওয়া থাকে সেখানে আমরা T1 পাচ্ছি। তার মানে তারা মিলিত হবে, একই দশায় মিলিত হবে 6 ইন্টু যে T1টা পালাম সেটা। আরও কী টাইপের কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আমরা এখন একটু দেখি। যে ধরি একটা দোলক আছে যেটার হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য L। এখন এই এ যদি সেটার বিস্তার হয়, এই মানে কিন্তু এইটা কিন্তু এ না, এই মানে হচ্ছে এটা যে সাম্যাবস্থা সেখান থেকে এটাকে কত দূরে নিয়ে যাওয়া হয়েছে, মানে ববটাকে কত দূরে নিয়ে যাওয়া হয়েছে। যদি এ বিস্তারে যদি নেওয়া হয় তাহলে সেখানে ইপি ইজ ইকুয়াল টু হোয়াট, এখানে তো হচ্ছে এটা যদি পুরোটা এল হয় তাহলে এটাও তো এল। তো এখানে হচ্ছে আমরা এল এ থেকে এখানে তাহলে আমরা এইটুকুর দৈর্ঘ্য যেটা ও এ সেটা পাবো √L² মাইনাস A²। সেখান থেকে আমরা এল মাইনাস এই পুরোটাকে যদি এল হয় আর এই ত্রিভুজের এই অংশটুকু যদি √L² মাইনাস A² হয় তাহলে এটা হচ্ছে আমরা পাইতেছি এল মাইনাস √L² মাইনাস A²। এবং ইপি এখানে তাহলে কত, যদি ববের ভরটা দেওয়া থাকে তাহলে mg ইন্টু এই এক্সটুকু মানে এল মাইনাস √L² মাইনাস A²। তো এখান থেকেও বিভিন্ন কোশ্চেন আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা লিফটের ভিতর মানে আমরা তো তখন দেখলাম গ্রহ ট্রহ দিয়ে অভিকর্ষ স্তরণটা চেঞ্জ করে তারপর হচ্ছে বিভিন্ন পর্যায়কালটা জানতে চাইছে। তো এরকম যে হচ্ছে স্থান পরিবর্তন না করে একই স্থানে বস্তুটাকে বিভিন্ন অবস্থায় রেখে তার হচ্ছে তার অভিকর্ষ কার্যকরী ত্বরণটা যেটা সেটা হচ্ছে চেঞ্জ করে তখন তার পর্যায়কালটা আমরা পরিবর্তন করতে পারি এবং সেটার হচ্ছে একটা মান আসতে পারে। তো ধরি একটা লিফটের ভিতরে একটা সরলদোলক নিয়ে যাওয়া হলো যেটার ত্বরণ ধরো T1 দেওয়াই আছে, কারণ সেটা যদি এ ত্বরণের উপরে যায় সেক্ষেত্রে কার্যকরী ত্বরণটা হবে জি, যেহেতু নিচের দিকে এবং লিফটটা উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে কার্যকরী ত্বরণটা হবে G+A। এবং যদি লিফটটা যদি এ ত্বরণের নিচে নামতো তাহলে সেক্ষেত্রে কার্যকরী ত্বরণ কত হতো G-A। তো এরকম বিভিন্ন কোশ্চেনে তোমার হচ্ছে প্যাচারটা যে দিতে পারে যে তোমার হচ্ছে কার্যকরী ত্বরণটা যেটা একই স্থানে রাখছে কিন্তু কার্যকরী ত্বরণটা আলাদা, কারণ কি যে হচ্ছে ওই সরলদোলকটা যে অবস্থায় আছে মানে যে জায়গায় আছে বা ওটার হচ্ছে চারপাশে এনভায়রনমেন্টটা কোনোভাবে চেঞ্জ করে কার্যকরী ত্বরণটা চেঞ্জ হওয়ার ফলে তার হচ্ছে যে পর্যায়কালটা সেটা চেঞ্জ করা হলো। তো এইরকম কোশ্চেন আসতে পারে। আবার আরও এক টাইপের কোশ্চেন আসতে পারে, আমরা যে জানি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন d² dt² is
প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে ভাগ এম। এগুলো বিভিন্নভাবে ওমেগার বিভিন্ন মান বসায় দিয়ে তোমার হচ্ছে ধরো এখানে দেওয়া থাকলো 25x, তাহলে ওখানে ওমেগা স্কোয়ার যদি 25 হয় মানে ডি স্কোয়ার এক্স প্লাস 25x ইজ ইকুয়াল টু 0। এই যে এটা যে পর্যাবৃত্ত গতির যে সমীকরণটা সেটার পর্যায়কাল কত, তাহলে ওমেগা স্কোয়ার যেহেতু এটা ওমেগা স্কোয়ারের মান বলে দেওয়া হয়েছে 25, তো সেখান থেকে আমরা ওমেগার মান পাবো কত 5। সেখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা বসায় পর্যায়কালটা বের করব। বা ওমেগা ইজ ইকুয়াল টু যে রুট ওভার কে ভাগে এই টাইপের অঙ্কে এই হচ্ছে সম্পর্কটা দিয়েও কোনো কোশ্চেন আসতে পারে, এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে। বিভিন্ন রকম পর্যাবৃত্ত গতি নিয়ে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে, যেমন ধরো বইটা 16 থেকে 17 সালে যে কোশ্চেনটা আসছিল এখন তোমরা বইতে পাবাই। ওই তো পৃথিবীর যে হচ্ছে এক জায়গায় যদি পৃথিবীর এখানে ভাগ করা হয়, 2 ভাগে ভাগ করা হয়, এখান থেকে কোনো একটা বস্তু ছেড়ে দিলে এখানে পৌঁছতে কতক্ষণ লাগবে, এটা তো একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কারণ কি এই হচ্ছে যে ইটা মানে যে বস্তুটাকে ছেড়ে দেওয়া হবে সেটা তো হচ্ছে বারবার উপরে নিচে আসা যাওয়া করবে, তাই এটা হচ্ছে এটা যে একটা পর্যাবৃত্ত গতি সেটা প্রমাণ করতে দিতে পারে লিখিত কোশ্চেনে, বা এটা আসতে কতক্ষণ লাগে মানে এই টাইপের কোশ্চেন আসতে পারে। বিভিন্ন রকম পর্যাবৃত্ত গতি থাকলেই সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে। এই অধ্যায়টাতে যে পরিমাণ মানে যে টাইপের অঙ্কগুলো আসতো বা আসার সম্ভাবনা ছিল সেগুলো মোটামুটি দেখাইছি, বাদ থাকলে বাদ থাকতে পারে। যাই হোক হচ্ছে কবিরের বই যে এই যে ইটা মানে হচ্ছে উচ্চতা এবং মানে এগুলো স্লো ফাস্টের যে ব্যাপারগুলো এগুলো কবিরের বই একটু মানে শর্টকাটভাবে সুন্দর শর্টকাট দেওয়া আছে, তো যদি চাও তো সেটা দেখে নিও, এবং যদি বুঝে বুঝে করতে চাও তাহলে এভাবে করিও যার যেটাতে সুবিধা হয়। আর হচ্ছে আর আশা স্যার এই অধ্যায়ের ম্যাথগুলো যেহেতু সেগুলো ম্যাথগুলো না মোটামুটি ঘুরে ফিরে একই টাইপের, সো হচ্ছে আশা স্যারের যে কোশ্চেনগুলো স্যার যেগুলো করায় সেগুলো একটু ভালো করে করলে অনেকটাই হয়ে যাবে মানে কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা কোশ্চেন ব্যাংক দেখবা, যেগুলো একটু এক্সেপশনাল সেগুলো দেখাইছি। অ্যান্ড ভালো করে পড়ো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে ভালো করবা। আচ্ছা।